হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমি পড়ব তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বই। দেখো টুকরো কথায় কি লেখা আছে। মৎস্য নাই, এটা খুব ইম্পর্টেন্ট। মৎস্য নাই বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। তাহলে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে মৎস্য নাই কি? ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই নোটগুলো মুখস্থ করিয়ে দেবো। ভালো করে দেখো কি বলছে। মৎস্যায়ন বলতে কি বোঝায়? মৎস্যায়ন বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। তো এখানে বলা হচ্ছে যে স্থায়ী যে রাজা আছে তাকে এখানে মৎস্যায়ন বলতে বোঝানো হচ্ছে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময় তেমন শক্তিশালী লোক দুর্বল লোকের ওপরে অত্যাচার করে। অর্থাৎ এই লাইনে কি বলা হলো, যেমন ধরো একটা পুকুর আছে, তো সেই পুকুরের মধ্যে বড় বড় মাছ থাকে। পুকুরের মধ্যে যেমন বড় মাছ থাকে তেমন তো ছোট মাছও থাকে, তাই না? তো এবার যে সমস্ত বড় মাছ থাকে তারা কি করে, ছোট মাছকে খেয়ে ফেলে। ঠিক তেমনই এখানে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? যেমন ধরো যে সমস্ত শক্তিশালী লোক থাকে, ঠিক আছে, যারা শক্তিশালী লোক থাকে তারা কি করে, দুর্বল লোকের ওপরে অত্যাচার করে। শক্তিশালী লোক বলতে এখানে বলতে পারি বড় মাছ। এখানে শক্তিশালী কাকে বলবো? যেমন বড় মাছ। আর দুর্বল লোক মানে ছোট মাছ। যেভাবে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলছে, ঠিক সেভাবে যারা শক্তিশালী লোক থাকে তারা কি করছে, দুর্বল লোকের ওপরে অত্যাচার করছে। তাহলে এখানে 3 লাইন দেখো তো মুখস্থ হলো কিনা তোমাদের, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। মৎস্যায়ন বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। ঠিক আছে, পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনই যারা সমাজের শক্তিশালী লোক থাকে তারা কি করে, দুর্বল লোকের ওপরে অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত, তাহলে শশাঙ্ক যখন মৃত্যু হলো তার ঠিক পরে, মানে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ, তাহলে কত সময় বললাম, 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলা ইতিহাসের একটা পরিবর্তনের যুগ। তাহলে শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসের একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় লোক, সম্রাট্র লোক, তারপরে হচ্ছে ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছা মতো করে নিজের এলাকাকে শাসন করত। ব্যাপারটা কি, এখানে যে সমস্ত লোক রয়েছে, সম্ভ্রান্ত, ক্ষত্রিয়, এইসব ব্রাহ্মণ, তারা ইচ্ছা মতো করে নিজেদের তারা যে এলাকার মধ্যে থাকতো নিজের এলাকাগুলো তারা শাসন করত। বাংলার কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। ঠিক তেমনভাবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে তেমন নির্দিষ্ট করে কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করে। ওই সময় থেকে বাংলার পাল বংশের রাজত্ব শুরু হয়। তো কি বলছে এটা দেখো 3 লাইন, যে বছরের পর বছর এই অবস্থা চলার পরে প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করে। আর ওই সময় থেকে বাংলার পাল বংশের রাজত্ব শুরু হয়। চলো আরেকবার এটাকে রিভিশন দিয়ে দিই, এখানে কী বলছে দেখো। আশা করি তোমাদের এই ভিডিও যদি তোমরা ভালো করে সম্পূর্ণ দেখো, তোমাদেরকে নতুন করে মুখস্থ করতে আর হবে না, এই ভিডিওর মাধ্যমে তোমাদের মুখস্থ হয়ে যাবে যদি তোমরা ভালো করে দেখো। তো কি বলছে, মৎস্যায়ন বলতে কি বলবো, মৎস্যায়ন বলতে রাজার অভাবকে বোঝানো হচ্ছে। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপরে অত্যাচার করে। এবার শশাঙ্কর মৃত্যু হয়ে গেল, তারপরের সময়টা কখন, প্রায় খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ, সময়টা হচ্ছে 100 বছর ছিল বাংলার এই ইতিহাসের পরিবর্তনের যুগ।
এবার এখানে কে কে ছিল? ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ, বণিক, তারা নিজেরা নিজেদের মতন করে মানে যে যেখানকার এলাকায় থাকতো তাদের এলাকাকে শাসন করত। বাংলার তেমন কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এবার বছরের পর বছর যখন এই অবস্থা চলতে থাকলো, এবার প্রভাবশালী লোকেরা কি করলো? মিলেমিশে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করলো এবং ওই সময় থেকে বাংলার পাল বংশের রাজত্ব শুরু হলো। আশা করি তোমাদের এই নোটটা এবার মুখস্থ হয়ে গিয়েই হবে। তোমরা যদি ঠিক ভালোভাবে আমার কথা শোনো বা আমি যেভাবে বলছি সেটা যদি বোঝার চেষ্টা করো, আমি যথেষ্ট ভালো করে বুঝিয়েছি, আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো এবার ভারতের চোল শক্তি, এটা নিয়ে তোমাদের একটা বড় কোশ্চেন আছে, বড়, দেখে নিও। আমি দেখাচ্ছি না, তোমরা দেখে নিবা, পেয়ে যাবা খুঁজে। বড় কোশ্চেনের মধ্যে দক্ষিণ ভারতের চোল শক্তি, দেখো কি বলছে। এই সময়ে দক্ষিণ ভারতে বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল। পল্লব, পাণ্ডব, বিশেষত চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল। কাবেরী এবং তার শাখা নদীগুলোর বদ্বীপ ঘিরে চোল রাজ্য করে উঠেছিল। ঠিক আছে, তবে এখানে কী বলছে দেখো, এই সময় দক্ষিণ ভারতে বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল। পল্লব, পাণ্ডব, বিশেষত চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল। কাবেরী এবং তার শাখা নদীগুলোর বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছে। সেখানকার রাজা মুটাবায়াকে সরিয়ে বিচারালয় চোল রাজ্য প্রতিষ্ঠিত করে। থাজাভুর এবং তাঞ্জোর নামে এক নতুন নগরী তৈরি হয়েছে, যা চোলদের রাজধানী ছিল। বিজয়ালয়ের উত্তরসূরিয়ার রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। দক্ষিণের পাণ্ড্য এবং উত্তরের পল্লব অঞ্চল চোলদের দখলে আসে। তাহলে কি বলছে? বিজয়ালয়ের উত্তরসূরিয়া রাজ্যকে আরও সম্প্রসারিত করে। দক্ষিণের পাণ্ড্য এবং উত্তর পল্লব অঞ্চল চোলদের দখলে আসে। 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমান কেবল তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলের চোল প্রতিপত্তি পাড়ান। তার পুত্র প্রথম রাজেন্দ্র কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেছিলেন। বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গায় কোন্ডচল উপাধি পেয়েছিলেন। প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেছেন। তারা দক্ষ নৌবাহিনী তৈরি করেছিলেন কোথায়? প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল। তার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতীয় বাণিজ্যিক সম্পদ নিয়ন্ত্রণে রাখা চোলদের পক্ষে সম্ভব নয়। এখানে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, দেখো কি বলছে এখানে। খলিফা ও খিলাফত, মোহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। মোহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দিবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মোহাম্মদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হয়। একে বলা হয় খলিফা। তাহলে খলিফা কাকে বলে? তোমাদের শর্টেও কিন্তু আসতে পারে খলিফা কাকে বলে, টিকা আসতে পারে খলিফা খিলাফত দিয়ে। খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা মুখস্থ করে রাখবা, অবশ্যই করে রাখবা। আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, দেখো তোমাদের খুব সুবিধা হবে। তখন মোহাম্মদের 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হয়। এদেরকে কি বলে? খলিফা বলে। খলিফা শব্দটা আরবি শব্দ। তাহলে খলিফা কোন শব্দ? আরবি শব্দ। তার মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী। তাহলে এটা তো জানলাম খলিফা কাকে বলে। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর মানে হচ্ছে কি? প্রতিনিধি করা বা উত্তরাধিকারী। প্রথম খলিফা ছিলেন কে? আবু বকর। খলিফাই হলেন ইসলামীয় জগতের
রাজনৈতিক ও ধর্মীয় নেতা যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলো হলো দারুল ইসলাম। খলিফা এই পুরো দারুল ইসলামের প্রধান নেতা, তার অধিকার অঞ্চলের নাম হচ্ছে খিলাফত। এখানে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে চলেছিল। দেখো কি বলছে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বাংলা অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। গোপালের উত্তরাধিকারী ধর্মপাল উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল তাতে অংশগ্রহণ করেছিলেন। ধর্মপালের ছেলে দেবপাল উত্তর এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজাদের মতোই সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগ নিয়েছিলেন। তার সময়েই উত্তর হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণ পর্বতের বিন্ধ্য পর্বত পর্যন্ত এবং উত্তর পশ্চিমের কম্বোজ দেশ থেকে পূর্বে প্রাগজ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল।